দলিল ছাড়াই হওয়া যাবে মালিক 4 শ্রেণীর জমির, করা যাবে বৈধ প্রক্রিয়ায় বিক্রয় কিংবা ওয়ারিশদের কাছে হস্তান্তর। তাহলে এই 4 শ্রেণীর জমি কোনগুলো, কোন পদ্ধতিতে মালিকানা অর্জন করা যাবে, আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বুঝতে গেলে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা অর্জন করার নির্দিষ্ট কিছু আইনি নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলো বিভিন্ন আইন দ্বারা সীমাবদ্ধ। আমাদের এই যে সীমাবদ্ধ আইন, এই আইনগুলোর দ্বারা অনেক ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করার চেষ্টা করে, ভোগ দখলে রাখে, কিন্তু তিনি মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। এবং পরবর্তীতে ওই সকল জমির যদি কোনো দাবিদার আসে যে তিনি জমির মালিক, তাহলে এই সকল ব্যক্তিদ্বয়কে কিন্তু তাদের ভোগ দখলীয় জমিগুলো ছাড়তে হয়। এবং তাদের যেহেতু মালিকানা প্রমাণ করার কোনো বৈধ দলিল থাকে না, তাই তাদের মালিকানাও টিকানোর কোনো সুযোগ থাকে না। তিনি আদালতে গেলেও তার ওই সকল অভিযোগ খারিজ করে দেওয়া হয় কিংবা বাতিল করে দেওয়া হয়। সত্য কথা হলো, ওই সকল ব্যক্তি কোনোভাবেই জমির দখলে থাকতে পারে না। হয়তো মামলা চালাতে পারে 200 আর 5 বছর, নির্দিষ্ট কিছু টাকা খরচ হতে পারে, কিন্তু দখল তাদেরকে ছাড়তেই হয়। কিন্তু এমন কিছু বিশেষ প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে হওয়া যাবে মালিক কিছু জমির, যেগুলো কোনোভাবেই আর কেউ কোনো মাধ্যম দ্বারা ওই সকল ব্যক্তির থেকে কেড়ে নিতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, কিংবা তাদেরকে দখল উচ্ছেদ করে নিজেরা ভোগ দখলে যেতে পারবে না। তাহলে এই যে প্রক্রিয়া কিংবা পদ্ধতি, এগুলো কোনগুলো, আজকের এই ভিডিওটিতে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি সামনে আসে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচিত বিষয়, তামাদি আইনের 28 ধারা মোতাবেক জমির মালিকানা অর্জন। এই তামাদি 28 ধারা নিয়ে অনেক বিশ্লেষণ রয়েছে। অনেক আইনজীবী তাদের নিজস্ব মতামত তুলে ধরেছেন, নানা কলা কৌশল উপস্থাপন করেছেন, কিন্তু সবাই একটি কথায় বারবার ভুলে যায়। সেটি হলো জমির মালিকানা অর্জন করার যে মূল বিষয়টি, এই তামাদি 28 ধারা অনুযায়ী সেটি কিন্তু কেউ সেভাবে আলোকপাত করে না। আর সেটি হলো দলিল ছাড়াই জমির মালিকানা অর্জন প্রক্রিয়ার অন্যতম এবং প্রধান কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটি। ধরুন, কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি কাউকে দিয়ে অন্য কোথাও অবস্থান করছেন। এখন ওই জমিটি তিনি ভোগ দখল করতেই আছেন, তো করতেই আছেন। যে ব্যক্তি মালিক, সেই ব্যক্তি যদি 12 বছরের অধিক সময় ওই সকল সম্পত্তি কোনো খোঁজ খবর না নেয় এবং নির্দিষ্ট কোনো কিছু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সুযোগ সুবিধা গ্রহণ না করে, অর্থাৎ তার সঙ্গে যদি চুক্তি হয় যে ফসলের যে এক ভাগ তাকে প্রতি বছরে দিতে হবে, কিন্তু এই ব্যক্তিদ্বয় ফসলের যে ভাগটা দিবেন, তারপরে ওই ব্যক্তিদ্বয়কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তিনি তাকে ভাগ দিতে পারছেন না। তাহলে এরকম প্রক্রিয়ার মধ্যে যদি 1 যুগ 12 বছরের অধিক চলমান থাকে, তাহলে যে ব্যক্তিটি সম্পত্তি ভোগ দখল করার অধিকার পেল কিংবা যাকে দায়িত্ব দেয়া হলো, ওই ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে এবং ওই সকল ব্যক্তি সম্পত্তিগুলো ইচ্ছা করলে মালিকানা অর্জনের পরে যে কোনো ব্যক্তিকে বিক্রয়ও করে দিতে পারবে এবং পরবর্তীতে অন্য ওয়ারিশরা যারা রয়েছে তাদেরকেও হস্তান্তর করে যেতে পারবে। এখানে তামাদির 28 ধারার এই বিষয়টি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে আরেকটু সহজ হবে। ধরুন, একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করছে। এখন ওই যে তিনি ভোগ দখল করছেন, সেটি যে মালিক তিনি স্বেচ্ছায় তাকে ভোগ দখল করতে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি আর ওই সকল সম্পত্তি কোনো খোঁজ খবরই রাখছেন না, তার কোনো ইন্টারেস্টই নেই সম্পত্তির ভোগ দখল করার। তাহলে ওই প্রক্রিয়ায়, অর্থাৎ তিনি যদি নিরবিচ্ছিন্নভাবে, তাকে কেউ ভোগ দখল করতে বাধা প্রদান করছে না কিংবা কোনোভাবে তার কাছ থেকে ওই সকল সম্পত্তি ভোগ দখল দেওয়ার সুবাদে কোনো সুযোগ গ্রহণ করছে না, কোনো অর্থ নিচ্ছে না, কোনো ফসল নিচ্ছে না, এবং তিনি নিশ্চিন্তে সেই সকল সম্পত্তি যেভাবে চিরস্থায়ীভাবে মালিকানা অর্জন করা যায়, যেমন ক্রয় সূত্রে ওয়ারিশান সূত্রে পেয়ে সেই রকম করেই ভোগ দখল করছে, এটি বোঝার কোনো সুযোগ নেই যে ওই সকল সম্পত্তি তার না। এই প্রক্রিয়ায় চলতে থাকলে
ওই সকল সম্পত্তি ওই যে ব্যক্তি ভোগ দখল করছে তিনি মালিকানা অর্জন করতে পারবেন। এবং এক্ষেত্রে তার দলিল লাগবে না, খতিয়ান লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ভোগ দখল এবং তামাদির এই আইন বলে তিনি সম্পত্তিটির মালিকানা অর্জন করবেন। এবং এক্ষেত্রে মালিকানা অর্জনের বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে। সর্বসাকুল্যে যেটি সোজা এবং শর্টকাটে বলতে হয় সেটি হচ্ছে আদালতে মালিকানা সত্ত্বের একটি মামলা করে তিনি মালিকানা অর্জন করতে পারবেন। এবং পরবর্তীতে আসল মালিক অর্থাৎ 20-30 বছর পর আসল মালিক কিংবা তার ওয়ারিশরা সে যদি মালিকানা দাবি করার চেষ্টা করে তাহলেও এই আইন দ্বারা কিন্তু তিনি মালিকানা ধরে রাখতে পারবেন, তাকে উচ্ছেদ করার কোনো সুযোগ কেউ পাবে না। এরপরে দ্বিতীয় নম্বর যে সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হলো যদি কোনোভাবে কোনো ব্যক্তি নির্দিষ্ট একজন ব্যক্তিকে সম্পত্তি উইল করে দিয়ে যায়। ধরুন এখন এই যে উইলের বিষয়টি এদিকে কিন্তু কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। উইলের ক্ষেত্রে বলা হয় যে সর্বসাকুল্যে উইল সবসময় 1/3 কার্যকরী ভূমিকা পালন করে, অর্থাৎ মোট উইল করা হয়েছে 100 বিঘা, সেখান থেকে 3 ভাগ করে যে সম্পত্তিটুকু থাকে তার 1 ভাগ সম্পত্তি কিংবা এই যে যে বিষয়টি নিয়ে উইল করা হয়েছে সেটি বাস্তবায়ন হয়ে যায়। তাহলে ধরুন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেউ উইল করে দিল যে এই যে সম্পত্তি এই সম্পত্তিগুলো আমি মৃত্যুবরণ করার পরে এই সম্পত্তি এই সকল ব্যক্তি ভোগ দখল করবে কিংবা এই ব্যক্তিটি ভোগ দখল করবে, তাকে আমি মালিকানা অর্জনের জন্য সকল নির্দেশনা দিয়ে গেলাম। তাহলে ওই যে ব্যক্তির উদ্দেশ্য করে উইল করা হলো ওই ব্যক্তি যদি জানে কিংবা না জানে, অর্থাৎ তিনি জানেই না তাকে উইল করে যাওয়া হয়েছে, যে ব্যক্তি উইল করে দিলেন সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির উপর নোটিশ হলো যে আপনার নামে এই সম্পত্তিটি উইল করে দিয়ে যাওয়া হয়েছে, আপনি ভোগ দখল করতে পারবেন। এখন ওই ব্যক্তি কিন্তু এই উইলের বলে সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবে। যদিও বা উইল এক প্রকার দলিল হিসেবে গ্রহণযোগ্যতা পায়, কিন্তু আমাদের দেশের যে প্রধান বৈশিষ্ট্য অনুযায়ী দলিল আমরা যেটিকে বুঝি সেটির বাহিরে গিয়ে এই দলিল কিন্তু উইল কার্যকারী ভূমিকা পালন করে। এখন ওই ব্যক্তিকে কিন্তু উল্লেখ করে যাওয়া হয়েছে নাম, যে এই সকল সম্পত্তি ওই ব্যক্তি ভোগ দখল করবে, অর্থাৎ তাকে নির্দিষ্ট করে ওসিয়ত করে যাওয়া হয়েছে, তাকে দলিল করে দিয়ে যাওয়া হয় নাই। উইল ওসিয়ত কিংবা দলিল ওগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থাৎ উইল কিন্তু কখনো কখনো বাতিলও হয়ে যায়, উইল বাতিলও করার কিছু গ্রাউন্ড থাকে, কিন্তু এক্ষেত্রে উইল বাতিল করার কোনো সুযোগ থাকবে না। ওই সকল সম্পত্তি যে ব্যক্তিকে উদ্দেশ্য করে দিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তি কিন্তু দলিল ছাড়াই সম্পত্তির ভোগ দখলে যেতে পারবে, ভোগ দখল করতে পারবে, এবং এই উইলের বলে তিনি সম্পত্তি যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে যেতে পারবে কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবে। এরপরে 3 নম্বরে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটি হলো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে দলিল গ্রহণযোগ্যতা কিংবা দলিলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না। অর্থাৎ আমরা যে প্রক্রিয়ায় সম্পত্তির মালিকানা হস্তান্তর করি অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে, হেবা সূত্রে, এগুলো কিন্তু নির্দিষ্ট করে স্ট্যাম্প পেপারে দলিল করে দিয়ে যাওয়া হয়, কিন্তু ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কখনোই কিন্তু দলিল দ্বারা হস্তান্তর হয় না, শুধুমাত্র ওয়ারিশান সনদ দ্বারাই সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। এখন যদি এমন একটি ঘটনা ঘটে যে আজ থেকে 40-50 বছর আগের এমন একটি সম্পত্তির দলিল কিংবা এমন একটি সম্পত্তির খতিয়ান পেয়েছে একজন ব্যক্তি, যেটি দ্বারা প্রমাণিত হয় ওই সকল সম্পত্তি ওই ব্যক্তি ওয়ারিশান সূত্রে পাওয়ার যোগ্য। এখন তিনি তার দাদার কিংবা নানার কিংবা নানির দাদির ওই সকল সম্পত্তির অনুকূলে দলিল কিংবা খতিয়ান পেয়েছেন। এখন তারপরে মাঝখানে তার মা বাবা কিন্তু রয়েছে, কি এখন ওই সকল সম্পত্তি তার বাবা কিংবা মায়ের পাওয়ার কথা, তাহলে ওই বাবা মাকে বাদ দিয়েও কিন্তু সে ডাইরেক্টলি ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে। এক্ষেত্রে তার দলিল লাগবে না, কোনোভাবে অন্য কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই বিষয়টি প্রমাণ করতে হবে যে ওই দলিল এবং খতিয়ানধারী ব্যক্তির তিনি ওয়ারিশ এবং সম্পত্তি তার পাওয়ার অধিকার রয়েছে এবং আইনগত পন্থায় তিনি পান। এবং ক্ষেত্রে ওই সকল সম্পত্তি অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করলেও তাদের ভোগ দখল থাকবে না, যদি না ওই সকল ব্যক্তি বৈধ পন্থায় দলিল তৈরি করে ওই খতিয়ান এবং দলিলধারী ব্যক্তির কাছ থেকে অর্জন করে। যদি না করে শুধুমাত্র ভোগ দখল করেই যায় তাহলে ওই খতিয়ান এবং রেকর্ডধারী ব্যক্তির থেকে সম্পত্তির মালিকানা পাওয়ার সুযোগ কিন্তু এই ওয়ারিশের রয়েছে। এখানে একটি বিষয় হয়তো দাঁড়াতে পারে যে প্রথম যে বিষয়টি বললেন যে তামাদির 28 ধারার মেয়াদে যদি ভোগ দখল করা হয়
এই বিষয়টি এখানে অ্যাপ্লিকেবল হবে। যে ব্যক্তি ভোগ দখল করছে তাকে বাধা প্রদান করা হয়েছে কিনা ভোগ দখল করার ক্ষেত্রে, এই বিষয়টি গ্রহণযোগ্যতা পাবে। যদি বাধা প্রদান করা হয় তাহলে এই ব্যক্তি যার ওয়ারিশান সূত্রে সম্পত্তি পাওয়ার কথা, তিনি শুধুমাত্র ওয়ারিশ হিসেবে সম্পত্তি প্রাপ্ত হওয়ার যোগ্য, এটি প্রমাণ করার অনুকূলে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। কিংবা সরাসরি যদি পিতা কিংবা মাতার কাছ থেকে সম্পত্তি পাওয়ার কথা হয়, সেক্ষেত্রেও কিন্তু দলিল খতিয়ান লাগছে না। বিষয়টি কিন্তু একটু স্বাভাবিকভাবে চিন্তা করুন যে পিতা কিংবা মাতা মারা গেছে, তার সম্পত্তি মারা যাওয়ার পরই ধর্মীয় কিংবা কাস্টমারি যে লগুলো রয়েছে সে অনুযায়ী সকল সন্তানেরা কিংবা বউ কিংবা স্বামী সম্পত্তি কিন্তু প্রাপ্ত হচ্ছেন। শুধুমাত্র ওয়ারিশান সনদ থাকলে তারা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে নামজারি করার ক্ষেত্রেও এখন থেকে সরকার কিন্তু যৌথ খতিয়ান করে দিচ্ছে। যৌথভাবে সকল সম্পত্তি সকলের মালিক হতে পারবে। শুধুমাত্র আলাদা আলাদা খতিয়ান করতে গেলেই তাদেরকে কেবলমাত্র বাটোয়ারা কিংবা বন্টন দলিল লাগছে, অর্থাৎ মূল মালিকের কাছ থেকে হস্তান্তরযোগ্য কোনো দলিল তাদের লাগছে না। এরপরে 4 নম্বর যে বিষয়টির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কিংবা আমোক্তারনামার দ্বারা সম্পত্তির মালিকানা অর্জন। এখন দেখুন, একজন ব্যক্তি যখন একটি সম্পত্তির কোনো নির্দিষ্ট করে সিদ্ধান্ত নেওয়া কিংবা ওই সকল সম্পত্তি ভোগ দখল করার কিংবা ওই সকল সম্পত্তি নিয়ে যত ধরনের বৈধ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো ব্যক্তিকে অর্পণ করে এবং সেটিকে একটি কাগজে লিপিবদ্ধ করে, সেটিকে কিন্তু আমরা পাওয়ার অফ অ্যাটর্নি কিংবা আমোক্তারনামা হিসেবে চিনে থাকি। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে আমোক্তারনামা করে দেয় যে এই সকল সম্পত্তি নিয়ে যত ধরনের আইনগত সিদ্ধান্ত রয়েছে এখন থেকে নেয়ার অধিকার এই সকল ব্যক্তিকে দেওয়া হলো, অর্থাৎ আপনাকে দেয়া হলো, তাহলে আপনি যেদিন থেকে আমোক্তারনামা অনুযায়ী সম্পত্তির মালিকানা অর্জন করলেন তখন থেকে কিন্তু ওই সকল সম্পত্তির আপনি মালিক হয়ে গেলেন। এবং এই মালিকানা অর্জন করার পরে আপনি কিন্তু ওই সকল সম্পত্তি ইচ্ছা করলে যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারবেন। এখন এখানে যদি বলে যে আজ থেকে 1 মাসের জন্য আমোক্তারনামা কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি এই ব্যক্তি করে দেওয়া হলো, তিনি যা খুশি তাই করুক। এখন আপনি যদি ওই 1 মাসের মেয়াদে ওই সকল সম্পত্তি যে কোনো ভাবে ভোগ দখল করেন সেটি তা আপনার ইচ্ছা। আপনি যদি ওই সকল সম্পত্তি এই 1 মাসের মেয়াদে যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেন সেটিও কিন্তু আপনার ইচ্ছা। এই সুযোগটি কিন্তু আইনে রয়েছে এবং এই ফাঁকটি আইনে রয়েছে, যেটি এখন পর্যন্ত সমাধান হয় নাই। তো এই যে বিষয়গুলো, এগুলোর ফলেও কিন্তু আপনি সম্পত্তির মালিকানা অর্জন এবং যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার দলিল লাগবে না, কোনো ধরনের কোনো মালিকানা প্রমাণ করার ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে না। শুধুমাত্র এই একটি প্রমাণের দ্বারাই আপনি সম্পত্তি যত ধরনের সিদ্ধান্ত সকল সিদ্ধান্তই গ্রহণ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 4 ধরনের জমির ক্ষেত্রে এখন থেকে কিন্তু দলিল কিংবা আগে থেকেও কিন্তু দলিল প্রয়োজন হতো না, তবে এখন বিষয়গুলো সামনে উঠে আসছে, আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। হয়তো অনেকে এই বিষয়গুলো জানতেন না, আজকে জেনে গেলেন। হয়তো আপনার এই বিষয়টি কিংবা এই ভিডিওটি দেখার পরে যে বিষয়টি জানলেন এটির দ্বারা আপনার কোনো উপকারেও আসতে পারে, কিংবা যারা এই বিষয়গুলোর কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছেন তারাও কিন্তু বিষয়গুলো নিয়ে সচেতন হয়ে বিষয়গুলোর সমাধানও করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলে উপকারে আসবে। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে এবং অন্য কোনো বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।